নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত চক্রবর্তী, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমি আজকে মেট্রিয়ামেডিকার একটি বিশেষ রেমেডি, যার নাম হলো অ্যাগারিকাস মাস্কারিয়াস, তার কিছু দিক নিয়ে আলোচনা করব। এবং আমাদের প্রথাগত যে দিকগুলিতে আমরা পড়ে এসেছিলাম, যেগুলো স্টাডি আমাদের করতে হতো ছাত্র অবস্থায়, সেগুলিও আমি একটু আলোকপাত করব। তারপর আমি কিছু মেন্টাল দিক, অ্যাগারিকাস ঠিক কেমন তার দু একটা বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখুন, এক একটা মেডিসিনের বিভিন্ন রকম স্টেট হয়, বিভিন্ন রকমের মাইন্ডের অবস্থান হয়, পরিস্থিতি হয়, সেই অনুযায়ী তখন মেডিসিন ইন্ডিকেট করে এবং গ্রুপ অফ রুব্রিক্সকে নিতে হয় এবং কালেক্ট করে সেই অনুযায়ী রেমেডি সিলেকশন হয়। এবং অবশ্যই একথা অনস্বীকার্য যে অ্যাগারিকাস একটি খুব বড় রেমেডি, পলিক্রিস্ট রেমেডি, এবং আমরা সচরাচর খুব সহজে অ্যাগারিকাসকে ব্যবহারও করতে পারি না। তো অ্যাগারিকাস সোর্স যে মেডিসিনটার, সেটা হলো টোড স্টুল থেকে বা একটা ফ্লাই ফাঙ্গাস থেকে। তো এই যে রেমেডি অ্যাগারিকাস মাস্কারিয়াস, আমরা এই অ্যাগারিকাস মাস্কারিয়াস সম্পর্কে কি জানি বা কোন দিকগুলো আমাদের বিশেষ করে আলোকপাত করতে হয়, গুরুত্ব দিতে হয়, সেটা হলো, দেখুন, এর প্রথম দিক হলো যে সিমটমগুলো সবসময় ডায়াগোনাল, মানে এই রকম হবে। আপার এক্সট্রিমিটি যদি রাইট হয়, লোয়ার এক্সট্রিমিটি লেফট। আবার আপার যদি লেফট হয়, তাহলে লোয়ার রাইট এক্সট্রিমিটি অ্যাফেক্টেড হয়। এই ডায়াগোনালভাবে এইরকমভাবে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এইরকমভাবে সিমটমগুলো স্প্রেড করে বা পেনগুলো একটা অর্গান থেকে, একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গতে ছড়িয়ে পড়ে বা প্রভাবিত হয় বা ব্যথাটা প্রসারিত হয়। এটাকে আপনারা অনেক সময় রেডিয়েটিং পেন হিসেবেও ধরতে পারেন। আমরা যে কথা বলবো সেটা হলো ভায়োলেন্ট বিয়ারিং ডাউন পেন ইন কেস অফ ফিমেলস। তো আমরা বিয়ারিং ডাউন পেন জেনারেলি মেট্রিয়ামেডিকায় যেটা পড়ে এসেছি সেটা হলো সিপিয়াতে আমরা পাই। যেমন ইউটেরাইন প্রোলাপস যদি হয়, অনেক সময় রেকটাল প্রোলাপস হয়, এই ধরনের বিয়ারিং ডাউন সেন্সেশন কিন্তু তৈরি হয়। তো এই বিয়ারিং ডাউন পেনেও কিন্তু, বিয়ারিং ডাউন সেন্সেশনে কিন্তু ইন কেস অফ ফিমেলস, যেমন আমরা সিমটোমেটোলজি বা লক্ষণ অনুসারে বা মেন্টাল স্টেট অনুসারে সিপিয়া যেতে পারি, তেমনি আমরা অ্যাগারিকাসেও আসতে পারি। টুইচিং অ্যান্ড ট্রেমলিং অফ মাসেলস থ্রু আউট দি রেমেডি, মানে গোটা মেডিসিনটার মধ্যেই টুইচিং এবং ট্রেমলিং, মানে টুইচিং হলো একটা মাসেলের কম্পাউंड, जैसे हिंदी में हम लोग बोलते हैं ना, मसल को फड़कना होता है, आँख का मसल फड़कता है, মানে চোখের যে আইলিডের যে মাসল, সেটা অনেক সময় কেমন সিঙ্গেল মাসেল কম্পাউন্ড হয়, তেমনি ট্রেমলিং অফ এক্সট্রিমিটি, ট্রেমলিং অফ হ্যান্ড while writing and while holding subject, while holding a cup of tea, while holding pen during doing signature। যখন আমরা সিগনেচার করি, আপনারা অনেকেই দেখেন যে অনেক বয়স্ক মানুষের হাত কেঁপে যাচ্ছে, সঠিক সিগনেচার করতে পারছেন না। অথবা বয়স্ক মানুষদেরকে যখন চা খেতে হয়, ওই চায়ের ডিশ থেকে কাপটা তোলার সময় হঠাৎ করে হাত কেঁপে উঠে, ঠিকমতোভাবে চায়ের কাপটা ধরতে পারেন না, অনেক সময় চায়ের কাপ পড়েও যায়। এই সমস্ত ক্ষেত্র বিশেষে এই যে টুইচিং এবং ট্রেমলিং রানস থ্রু দি হোল রেমেডি, পুরো রেমেডিটার মধ্যেই কিন্তু এই ধরনের কম্পাউন্ড এবং মাসেলের, সিঙ্গেল মাসেলের কম্পাউন্ড আমরা দেখতে পাই। তাহলে এগুলো কিন্তু ধরতে পারেন গাইডিং সিমটম বা রেড লাইন সিমটম। এগুলো ধরে আমরা কিন্তু মেডিসিন অনেক সময় সিলেকশন করতে পারি। এরপরে ডেলিরিয়াম উইথ কনস্ট্যান্ট রেভিং। ডেলিরিয়াম মানে ভুল বকা, প্রলাপ বকা। কনস্ট্যান্ট রেভিং মানে যার একটা ওয়াইল্ড নেচার, যার একটা ক্রেজি নেচার, যার ধরুন আনকন্ট্রোলেবল এক্সাইটমেন্টটা যে কন্ট্রোলে রাখতে পারছে না, হঠাৎ করে যখন দেখবেন এটা কোনো সময় রানিং কমেন্ট্রি চলছে খেলার, তো এক্সাইটমেন্টে অনেক কিছু প্রভাবিত হয়ে, মানসিক এক্সাইটমেন্টে প্রভাবিত হয়ে অনেক কিছু পর 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 বলে ফেলা, এই ব্যাপারগুলো অনেক সময় ঘটে থাকে। যখন আমরা ক্রেজি ওয়েতে কোনো কিছু করি, এক্সাইটমেন্টকে আমরা কাবু রাখতে পারি না, আমরা ওয়াইল্ডলি করি, মানে একদম ভায়োলেন্টভাবে করে থাকি,
সেই জিনিসগুলোই কিন্তু রেভিং। তাহলে ডেলিরিয়াম, প্রলাপ বকা, ভুল কথা বলা, তার সাথে যখন কনস্ট্যান্ট রেভিং পাবো তখন কিন্তু আমরা অ্যাগারিকাসের কথা অবশ্যই মনে করব। এইবারে ইনভলেন্টারি মুভমেন্ট অফ মাসল ওয়াইল অ্যাওয়েক, যখন পেশেন্ট জেগে আছে, যখন পেশেন্ট ধরুন রাত্রে বা সন্ধেবেলায় বা দিনের বেলায় যখন জেগে কোনো অবস্থাতে সে নিজের মুভমেন্ট করতে চাইছে, যখন জেগে আছে একটা ইনভলেন্টারি মুভমেন্ট হচ্ছে, তার ইচ্ছার অনুসারে মুভমেন্টটা হচ্ছে না, অনিচ্ছাকৃতভাবেই মুভমেন্ট হয়ে যাচ্ছে কোনো কিছু, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে যে টুইচিং অ্যান্ড ট্রেমলিং রানস থ্রু দ্য হোল রেমেডি। এই কম্পনের জন্যেই কিন্তু একটা এক্সট্রিমিটির, একটা পার্টের কোনো সময় অনিচ্ছাকৃত মুভমেন্ট হয়ে যায়, যা আমাদের কাবু থাকে না, কন্ট্রোল থাকে না। এই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে অ্যাগারিকাসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এইবার আমরা আনসার্টেনিটি ইন ওয়াকিং, তাহলে আনসার্টেনিটি মানে আমরা অনিশ্চয়তা। যখন আমি ওয়াকিং করছি, যখন আমি উঠছি বিছানা থেকে বা আমি আমার প্রথম প্রয়াস নিয়ে চলা শুরু করছি, সেই ক্ষেত্রে আমি নিজে ঠিক সঠিক সাহস বা নিজের প্রতি নিজের যে কনফিডেন্সের মূল্যায়ন সেটা আমি করতে পারছি না, যে আমি চলতে পারবো কি পারবো না, আমার কনফিডেন্স লেভেল কতটা, আমি কতটা সাহসিকতার সাথে আমার একটা স্টেপ এগিয়ে যেতে পারবো, আমি এই অনিশ্চয়তাটা ফিল করছি। এটাও কিন্তু অ্যাগারিকাসের একটা মূল্যবান লক্ষণ। এইবার চিলব্লেন অ্যান্ড ফ্রস্ট বাইট। আপনারা অনেকেই বরফাবৃত জায়গায় বেড়াতে গেছেন, যেখানে অনেক সময় আমরা দেখি যে বরফের মধ্যে অনেকক্ষণ খোলা পা থাকার ফলে বরফ লেগে, বরফের ঠান্ডার ধারালো অংশ লেগে অনেক সময় বরফ দ্বারা কাটা যাওয়া বা বরফের দ্বারা ক্ষত তৈরি হওয়া একটা ফ্রস্ট বাইট হয়। কিন্তু এইগুলো শীতকালেও আমরা অনেক সময়, যেখানে তুষারপাত হয় না, সেই সমস্ত মানুষের যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের চিলব্লেন বা ফ্রস্ট বাইট দেখতে পাই, বিশেষত পায়ে এবং হাতে। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা রাস্টাক্স এবং অ্যাগারিকাস মাস্কারিয়াসকে ব্যবহার করে আমরা খুব সুন্দর একটা ফলপ্রদ রেজাল্ট পাই এবং পেশেন্টরাও স্যাটিসফাইড হন। এইবার এর পরের যে লাইনটি আমি বলবো সেটা হচ্ছে পেন অ্যাজ ইফ আইস টাচড অর পায়ার্সড বাই নিডলস অফ আইস। মনে হচ্ছে যেন বরফের ধারালো ছুচালো অংশ কোনো জায়গায় টাচ করছে, পেন অ্যাজ ইফ আইস টাচড, বা যেন বরফের ধারালো অংশ কোনো জায়গায় গেঁথে গেছে, এই ধরনের একটা ফিলিং বা সেন্সেশন হচ্ছে। গ্রেট সেন্সিটিভনেস এন্টায়ার বডি অ্যান্ড অ্যালং স্পাইন, মানে গোটা শরীরটাই সেন্সিটিভ, যেন ছোঁয়া যাচ্ছে না। তার সাথে পুরো স্পাইন মানে সার্ভাইকাল স্পাইন, ধরুন ডরসাল স্পাইন, লাম্বার স্পাইন, এই যে পুরো স্পাইনাস প্রসেসটা, স্পাইনাল যে কর্ডটা আমাদের, এটা যেন খুব সেন্সিটিভ, যেন মনে হচ্ছে আইস রাখা আছে, একটা সেন্সিটিভনেস, অ্যালং স্পাইন। এইটা হলো কমন প্রথাগত লক্ষণ, যা আমরা ছাত্র অবস্থায় পড়ে এসেছি, এবং এই রুব্রিকগুলোকে লক্ষ্য করে, এই সিমটমগুলোকে লক্ষ্য করে, এই রেড লাইনগুলোকে লক্ষ্য করে, বা আপনারা অন্যভাবেও গাইডিং সিমটম অফ দ্য মেডিসিন বলতে পারেন, এটাকে লক্ষ্য করেও আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। আমরা ঠিক মূল্যায়ন করে, পেশেন্টের স্টেটকে মূল্যায়ন করে আমরা যদি ওষুধ নির্বাচন করি, অ্যাগারিকাস অনেক সময় আমরা পেয়ে থাকি এবং সঠিক রেজাল্ট প্রদান করে এই মেডিসিনটি। এছাড়াও এরপরে আমি যে জন্যে অ্যাগারিকাসের এই জায়গাতে এলাম, তা হলো অ্যাগারিকাসের আমি একটা দিক নিয়ে আলোচনা করব আজকে। অ্যাগারিকাস কেমন, ব্যক্তিগতভাবে একজন মানুষ অ্যাগারিকাস কেমন। অ্যাগারিকাস হলো একটা ইগোটিজম গাইডেড পারসন, মানে অহংকার আবৃত লোক। অহংকারে তার কি ঘটনা ঘটে না, রিসাইটিং দ্য এক্সপ্লয়েটস। কি করেন তিনি? টু ইউজ সামথিং, টু রাইট সামথিং, টু মেমোরাইজ সামথিং, টু এক্সপ্রেস সামথিং। তিনি তার বীরত্বের গাথা বা বীরত্বের কাহিনী, বীরত্বের ঘটনা বলি জীবনের, তা কিন্তু বারবার বলতে থাকেন। ইগোটিজম মানে হলো অহংকার, রিসাইটিং মানে কবিতার আকারে, পোয়েমের আকারে কোনো কথা বলা, এবং এক্সপ্লয়েট মানে হলো
টু ইউজ সামওয়ান অর সামথিং, কোনো কিছুকে ব্যবহার করা আনফেয়ারলি ফর ওন অ্যাডভান্টেজ, নিজের স্বার্থে অন্য অপর কাউকে আমি আনফেয়ারলি যদি ব্যবহার করি তাহলে সেটা হলো এক্সপ্লয়েটস। তাহলে তার কোনো ঘটনা সেটাকে নিজের বীরত্বের বীরগাথা সে লাউডলি সেটাকে সে জোর করে একটা পোয়েমের আকারে, কবিতার আকারে বা কোনো কিছু বা রাইটিং বা কোনো কিছু ঘটনা সেটা সে বারবার সে লিখছে, বলছে, চিৎকার করে বলছে, প্রকাশ করছে। এটা হলো ইগোটিজম রিসাইডিং দ্য এক্সপ্লয়েটস। এটা একটা ইম্পর্ট্যান্ট রুব্রিক্স হলো অ্যাগারিকাস মাসকারিয়াসের। এবার আমরা যে সাহসের কথাটা বলছি, সাহসগুলো অনেক রকম আছে। যেমন ধরুন হিডলেস, এটাও সাহস। বোল্ড, এটাও সাহস। ফিয়ারলেস, এটাও সাহস। কারেজিয়াস, এটাও সাহস। তাহলে হিডলেসটা কেমন? না, হিডলেস হলো একটা রেকলেস পারসন। যেমন ধরুন একটা ছেলে বাইক চালাচ্ছে, সে না জানে ট্রাফিক রুল, না আছে হেলমেট, না আছে কিছু, তার কোনো কিছু জানাই নেই। কেননা একটা টিনেজার বাচ্চা, সে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছে, বাইক নিয়ে বেরিয়েছে। তো বাইক নিয়ে বেরোনোর কথা, তাকে কোনোভাবে কোনো বাধা দিলে সে এতটাই রেকলেস যে কোনো কিছু সে মানতেই নারাজ। তোয়াক্কাই না করা, কোনো জিনিসকে যদি আমি তোয়াক্কাই না করি, আমি না মানি, আমি না গুরুত্ব দিই, অর্থাৎ পেইং নো অ্যাটেনশন, আমি যদি কোনো কিছুর কথাকে গুরুত্ব না দিই, সেটা হলো হিডলেস। কিন্তু ফিয়ারলেস কি? ফিয়ারলেস হলো আমি ভয়টা জানি, যে সংকেতটা দেওয়া আছে সেটার মর্মটা জানি, কিন্তু সাহসিকতার সাথে সেটা পার করে দিতে চায়, সাহস দিয়ে, ভয় কাটিয়ে সেটা করে দিতে চায়। এটা হলো ফিয়ারলেস। কারেজিয়াস, কারেজও সাহসী, কিন্তু কারেজের মধ্যেও ভয় আছে। এবার রানস ডেঞ্জার প্লেসেস ইন মোস্ট, মানে রানস ইন মোস্ট ডেঞ্জার প্লেসেস, সবসময় ভয়ের জায়গা যেটা যেটা যেখানে বিপদ সংকেত আছে সেই জায়গাটাতেই বারবার ছুটে যাওয়া। ছোট বাচ্চাকে দেখবেন কোনো একটা জায়গায় আগুন জ্বলছে বা কোনো একটা জায়গায় একটু নিচু, সেখানটায় বাচ্চা গড়িয়ে পড়ে যেতে পারে। তার মা বা বাবা বা কোনো গার্জেন সেখানে আছেন, তাকে বারবার ধরে নেওয়া হচ্ছে, ধরে চেষ্টা করছে যাতে ওই জায়গাটায় না যায়। তখন কিন্তু সে বারবার ওই ভয়ের জায়গাটাই দিকেই সে ছুটে যাচ্ছে বা সেই জায়গাটাকেই সে বারবার যেতে চাইছে। এটা হলো রানস ডেঞ্জার প্লেসেস ইন মোস্ট, রানস ইন মোস্ট ডেঞ্জার প্লেসেস। এটা বাচ্চাদের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বললাম, বড়দের ক্ষেত্রেও হতে পারে। কোনো একটা জিনিসে অসুবিধে আছে, কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা না করে, গুরুত্ব না দিয়ে, রেকলেসভাবে কেউ যদি ছুটে যায় সেই জায়গাতে বা সেই জায়গাতে সে বারবার যায়, তখন সেটা হচ্ছে রানস ইন ডেঞ্জার প্লেসেস ইন মোস্ট। এটাও একটা ইম্পর্ট্যান্ট রুব্রিক্স। এরপর প্ল্যান্স বোল্ড রিভেঞ্জফুল, প্ল্যান মেক্স বোল্ড প্ল্যান, রিভেঞ্জফুল প্ল্যান। অ্যাগারিকাস যে প্ল্যানগুলো নেয়, যে কাজগুলো করে, যে রিভেঞ্জফুল দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, অর্থাৎ বদলা নেওয়ার দৃষ্টিভঙ্গি, প্ল্যানগুলো সে তৈরি করে। প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, প্রচণ্ড অডাসিটি এর মধ্যে আছে। অডাসিটিটা কি? একটা ওই যে সাহসগুলো, ফিয়ারলেস, হিডলেস, কারেজিয়াস, বোল্ড, এগুলোর ঠিক উপরের কথাটা, সেটা হলো অ্যাগ্রেসিভ বোল্ডনেস। বোল্ড তো বটেই, কিন্তু বোল্ডের সাথে সাথে অ্যাগ্রেশনটা শো করা, মানে সাহস দিয়ে একটা ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দেওয়া, এটাই হলো অডাসিটি। অডাসিটির ক্ষেত্রে কি পাই আমরা? সেটা হলো ইন দ্য সেন্স অফ ডেয়ারিং, প্রচণ্ড সাহস, যাকে ঠিক কন্ট্রোল করা যাচ্ছে না, সেন্সটা তার এতটাই ডেয়ারিং সেন্স। এবং অ্যাগ্রেসিভ বোল্ডনেস, বোল্ডনেস তো আছেই, অ্যাগ্রেসিভ বোল্ডনেস আছে। ঠিক এইখানে আরেকটা কথা বারবার উঠে আসে, টিমারিটি, TEMERITY। এই কথাগুলো অ্যাগারিকাসের ক্ষেত্রে এতটাই মূল্যবান, এতটাই শক্তিশালী এবং এতটাই প্রভাবশালী। আমরা অ্যাগারিকাসের ক্ষেত্রে এই কথাগুলি বা এই মাইন্ড রুব্রিক্সগুলি যদি আমরা ঠিকভাবে ধরতে পারি, তাহলে আমরা কিন্তু অ্যাগারিকাসকে অনায়াসেই আমরা আমাদের প্র্যাকটিসে খুব জটিল জটিল কেসে আমরা কাজে লাগাতে পারবো।
যেমন ধরুন এক্সট্রিম কনফিডেন্ট বিহেভিয়ার, মানে প্রচণ্ড সাহসী বিহেভিয়ার, সেটা ছোট বাচ্চার ক্ষেত্রেও হতে পারে, বয়সের ক্ষেত্রেও হতে পারে, আবার বয়স্ক মানুষের ক্ষেত্রেও হতে পারে। ধরুন একজন 70 বছর বয়স একটা বিরাট সাহসিকতার কাজ করলো, যেটা কিন্তু আমরা 20 বছরের লোকও করতে পারবে না। সেই জায়গাটা কিন্তু টিমারিটি আমরা সেন্স করতে পারি, বুঝতে পারি। এটা আমরা সেক্ষেত্রে নিতে পারি এই রুব্রিক্সটা। কীরকম না, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হবে, কেননা ধরুন ল্যাকিং অফ রেসপেক্ট, এখানে কোনো রিগার্ডস রেসপেক্টের ব্যবহার নেই। এমনই টিমারিটি একটা এমন জিনিস যেখানে ধরুন আমরা হিডলেস বললাম যে পেইং নো অ্যাটেনশন অফ রুলস অ্যান্ড রেগুলেশনস, কোনো রুল রেগুলেশন, ভয় দ্বিধা দ্বন্দ্বকে গুরুত্ব না দিয়ে যদি কেউ কাজ করে সেটা হলো হিডলেস। তেমনি ফিয়ারলেস, ভয় আছে, ভয় জানে, বিপদ সংকেতটা জানে, কিন্তু সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে, এটা ফিয়ারলেস। ঠিক তেমনি অডাসিটি, অ্যাগ্রেসিভ বোল্ডনেস, আবার টিমারিটি এক্সট্রিম কনফিডেন্ট বিহেভিয়ার। এখানে অ্যাগ্রেশনের ব্যাপারটা নেই। অডাসিটিতে যেমন অ্যাগ্রেশন আছে, টিমারিটিতে তেমনি কনফিডেন্ট বিহেভিয়ার, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ল্যাক অফ রেসপেক্ট, ল্যাক অফ রিগার্ডস, কাউকে কোনো গুরুত্ব না দেওয়া, অ্যান্ড কনসিডারিং দ্য রুডনেস, রুডলি কোনো কিছু করা। সেই ক্ষেত্রে অন্যকে আমি হার্ট করতে পারি, মানে অন্যের অন্তরকে আঘাত দিতে পারি। তার মানে অন্যকে আঘাত দিয়ে অন্যের বিচারকে, অন্যের বিবেচনাকে, অন্যের চিন্তাভাবনাকে, অন্যের কি বলবো, অন্যের যে ভালোবাসা, অন্যের যে সিম্প্যাথি, সেগুলোকে তছনছ করে দিয়ে, সবকে আঘাত দিয়ে যদি কোনো কাজ করা হয়, সেটাই হলো টিমারিটি। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সিমটম অ্যাগারিকাসের, তা হলো লোকাসিটি। লোকাসিটি বাট অ্যান্সার নো কোশ্চেন্স। লোকাসিটি মানে হোমিওপ্যাথির ছাত্র হিসেবে আমরা সবাই জানি যে লোকাসিটি মানে হলো প্রচুর কথা বলা, বিভিন্ন বিষয় একটার সাথে একটা লিঙ্ক নাও থাকতে পারে, ডিলিং, ডিটাচ, কিন্তু I am talking fluently one after another, but there is no link between the two conversation. দুটো কথার সাথে আমাদের কোনো রকমের কোনো প্রাসঙ্গিকতার সম্পর্ক নেই, কিন্তু আমি বর্ণনা দিয়েই চলেছি, আমি কথা বলেই চলেছি। এটা হলো লোকুয়াসিটি। তাহলে লোকুয়াসিটি বাট অ্যান্সার নো কোশ্চেন্স। আমি যখন প্রচুর কথা বলছি, প্রচুর মাত্রায় কথা বলে চলেছি, কিন্তু আই এম নট গিভিং অ্যান্সার অফ কোশ্চেন্স। আমাকে কেউ পিছন থেকে প্রশ্ন করছে, বা আমাকে কেউ সামনে থেকে প্রশ্ন করছে, বা আমার টিচার আমাকে বসে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, বা যেই থাকুন না কেন, আমি তার প্রশ্নের গুরুত্ব না দিয়ে, ভ্রুক্ষেপ না দিয়ে যখন আমি বিড়বিড় করে কথা বলেই চলেছি আমার মধ্যে দিয়ে, সেটা হলো লোকুয়াসিটি বাট অ্যান্সার নো কোশ্চেন্স। আমরা আজকাল যে হাইপার অ্যাক্টিভ বেবি দেখতে পাই, বা এমআর চিলড্রেন দেখতে পাই, আমি আমার প্র্যাকটিক্যালি আমার জীবনে বেশ কয়েকটি বাচ্চা হাইপার অ্যাক্টিভ বেবি ট্রিটমেন্ট করতে যেয়ে আমি এই সিমটমটা কাজে লাগিয়েছি, এই রুব্রিকটা আমি কাজে লাগিয়েছি, এই মেন্টাল স্টেটটা আমি কাজে লাগিয়েছি, এবং কি অসাধারণ রেজাল্ট, কি অসাধারণ ইমপ্রুভমেন্ট, সেটা ঠিক চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এবং যারা পেশেন্ট তারাও বুঝতে পেরেছেন যে অনেক দিন ধরে এলোপ্যাথিক মেডিসিন বা অন্যান্য সিস্টেমের মধ্যে থাকার পরে, একটা সুন্দর মেডিসিন প্রয়োগ করার পরে কত কুইক, কত কম সময়ের মধ্যে একটা বাচ্চার মধ্যে চেঞ্জ এসেছে, তার মধ্যে একটা ম্যাচিউরিটি বোধ এসেছে, তার কথাগুলো পরিষ্কার হয়েছে, তার যে অন্যান্য সেন্সগুলো সেটা পরিষ্কার হয়েছে, দারুণ ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা গেছে। আরও একটা রুব্রিকের কথা বলি, সেটা হলো চেয়ারফুল, গে, মার্কফুল, অল্টারনেট উইথ স্যাডনেস। আপনারা ভেবে দেখুন, চেয়ারফুল মানেও হলো খুব আনন্দ, উৎফুল্ল, প্রাণময়তা, উচ্ছলতা, গিয়ে মানেও তাই, মার্কফুল মানেও তাই। তাহলে এই যে আনন্দ, উচ্ছল, প্রাণময়তা, বা এই যে জীবন মানে হাসি, মানে হাসি ভরা জীবন, সেই আনন্দের মধ্যে থেকে অল্টারনেট উইথ স্যাডনেস, মানে প্রচণ্ড প্রাণময়তা আছে, তার সাথে সাথে অল্টারনেট স্যাডনেসও আছে। এই অল্টারনেটিং সিমটম, এটা হলো অল্টারনেটিং সিমটম, মানে কখনো আমরা এই চেয়ারফুল স্টেটটা পাচ্ছি, আবার কখনো অল্টারনেটলি আমরা স্যাডনেস স্টেটটা পাচ্ছি। অবশ্যই দুটো এত সুন্দর কোরিলেটেড, এটাকে আমাদেরকে বুঝতে হবে কিভাবে, আমরা যদি ফিলিংসে যেতে পারি তবেই কিন্তু এই দুটো স্টেটকে আমরা বুঝতে পারবো। যেমন হোপফুল অল্টারনেট উইথ ডিসপেয়ার। আপনারা জানেন
যে আমরা ক্যালিকার্ভের ক্ষেত্রে, অ্যাকোনাইটের ক্ষেত্রে এই হোপফুল অল্টারনেটিভ ডিসপেয়ারকে পেয়েছি, এবং যারা কাজে লাগিয়েছেন, যে বিশেষজ্ঞ হোমিওপ্যাথরা এটাকে কাজে লাগিয়েছেন, তারা জানেন এর অন্তর্নিহিত মর্মটা কত সুন্দর এবং কত গভীরে গিয়ে একটা কেস ঠিক হতে পারে। হোপফুল মানে কি? আশাবাদী। অল্টারনেটিভ ডিসপেয়ার, ডিসপেয়ার মানে কি? ডিসপেয়ার মানে হলো দেয়ার ইজ নো হোপ টু রিকভার, মানে আর কখনো মনে হচ্ছে ডাক্তারবাবু যে রোগটা হয়তো সেরে উঠবে, ভালো হয়ে যাবে, এই আশাটা মনের মধ্যে জেগে উঠছে যখন ট্রিটমেন্ট করছি, নতুন কোনো জায়গায় যাচ্ছি, কিন্তু আবার কিছুদিন পরে মনের মধ্যে ওই হতাশাটাই মানে গ্রাস করে বসে যে না না, আর তো ঠিক হবার কোনো আশাই নেই, দেয়ার ইজ নো হোপ। তাহলে এই রুব্রিকটা ধরে আমরা কিন্তু ক্যালিকার্ভ বা আমরা অ্যাকোনাইটকেও ব্যবহার করতে পারি। এবারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক, সেটা হলো ড্যান্সিং গ্রোটেস্ক। ড্যান্সিং মানে কি? নাচ, ওই আনন্দ উচ্ছলতা, প্রাণময়তা, তার খুশির বহিঃপ্রকাশ, এটা হলো ড্যান্স। বিভিন্ন মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন রকম। এখানে যেমন ধরুন একটা পেশেন্ট অ্যাগারিকাস, অলওয়েজ আই থিঙ্ক অ্যাগারিক ইজ অলওয়েজ গাইডেড বাই দ্য ইগো, বাট গাইডেড বাই হটিনেস, গাইডেড বাই হিডলেস, গাইডেড বাই অডাসিটি, গাইডেড বাই টিমারিটি। অ্যাগারিকাস সবসময় কিন্তু এই অহংকার আর তার প্রচণ্ড সাহস, প্রচণ্ড অ্যাগ্রেসিভনেস, প্রচণ্ড ল্যাক অফ রেসপেক্ট, এগুলো নিয়েই কিন্তু অ্যাগারিকাস এগিয়ে চলে। অ্যাগারিকাসের ভার হলো ওই প্রচণ্ড সাহস, ফিয়ারলেস, কারিজিয়াস, বোল্ড, হটি, অডাসিটি, ল্যাক অফ রেসপেক্ট, এগুলো অ্যাগারিকাসের বোঝা। অ্যাগারিকাস এগুলোকেই বহন করে চলে, মানে অ্যাগারিকাসের সাথে এগুলোই বেশি থাকে সবসময়। তাহলে অ্যাগারিকাসের ড্যান্স তার জেদ ভরা, সাহসে ভরা, ল্যাক অফ রেসপেক্টে ভরা যে সমস্ত ওয়ার্ক, যে সমস্ত নাচানাচি, যে সমস্ত ছুটাছুটি, এটাই তার ড্যান্স। তাহলে এই ড্যান্স করতে করতে সে কি করে? গ্রোটেস্ক। গ্রোটেস্কটা কি? Strange and ugly manner, in an ugly way, that means which is not suitable for the particular time, for the particular evidence, for particular situation, মানে ওই সিচুয়েশনের জন্যে, ওই সময়ের জন্যে ওটা আনন্যাচারাল, আগলি, কুৎসিত মনে হচ্ছে। in excited manner, in an ugly way he or she is doing which is not natural, যেটা কিন্তু ন্যাচারাল নয়, এটা অ্যাগারিকাস করে চলেছে। তাহলে ওই ড্যান্সিং গ্রোটেস্ক, আমরা এটাও দেখে কিন্তু অ্যাগারিকাসকে অনেক সময় সিলেকশন করতে পারি, অ্যাগারিকাসের কথা ভাবতে পারি, অ্যাগারিকাসের মধ্যে এন্ট্রি নিতে পারি, এটা একটা পয়েন্ট। তেমনি আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক হলো কিউরিয়াস। আপনারা ডাক্তার, ছাত্র সকলেই জানেন এই যে কথাগুলি আমরা আলোচনা করছি বা আমরা বুঝছি বা আমরা এগুলোর ফিলিংসের মধ্যে ঢোকার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি, এই বোঝার তো শেষ নেই, এই অন্তহীন বোঝা, অন্তহীন এই ফিলিংগুলোর কোনো শেষ হবে না। হাজার হাজার ফিলিং হয়তো আজকে আমরা আলোচনা করছি, আগামী দিনে আরও হয়তো নতুন নতুন দিগন্তের থেকে নতুন নতুন ফিলিংস এসে আরও এর মধ্যে যোগ হবে। তাই হোমিওপ্যাথি হলো সুদূর প্রসারী, এন্ডলেস সিস্টেম। এই সিস্টেমের কোনো শেষ নেই। আমরা যত একটা মেডিসিনের ভিতরে যাব, তার ফিলিংসগুলো বুঝবো এবং তার ফিলিংস ধরে আমরা একটা মেডিসিনের ভিতরে যেতে পারবো, ততই একজন সাকসেসফুল হোমিওপ্যাথ বড় বড় কেসকে খুব সহজতর উপায়ে সুন্দরভাবে সিলেকশন করে একটি বড় কেসকে সারিয়ে তুলতে পারবেন। আর এই এস্টাবলিশমেন্ট অফ কিওর হোমিওপ্যাথিতেই সম্ভব, অন্য পৃথিবীর কোনো প্যাথিতে সম্ভব নয়, হতে পারে না। যেখানে অন্যান্য প্যাথিরা সবাই ডিসিমিলার, সিমিলারিটিই নেই, সিমিলারিটির কোনো প্রশ্নই ওঠে না। একজন ম্যান অনেক দূরে শুয়ে থাকবেন, কোনো বেডে শুয়ে থাকবেন, তার 5টা রিপোর্ট হবে, সেই রিপোর্টের অল্টারেশন অনুযায়ী আমি একটা মেডিসিনকে প্রয়োগ করলাম। তাহলে কোথায় ম্যান, কোথায় তার মাইন্ড, কোথায় তার ফিজিওলজিক্যাল অল্টারেশন, কোথায় তার কষ্ট, আর কোথায় বা মেডিসিন? দুটোর মধ্যে আপনি কোনোভাবে খুব ক্লোজ রিলেশনশিপ মিলিয়ে তুলতে পারবেন না, সম্ভবও নয়। কেন? ম্যান আর মাইন্ড বোথ আর কোরিলেটেড, বোথ আর ভেরি ক্লোজ। এই ডেভিয়েশন অফ মাইন্ড, এই মাইন্ডের যে পরিবর্তন, মেন্টাল স্টেটের যে অল্টারেশন, একটা ইনসিডেন্ট কী কী পরিবর্তন করে দিল, কী কী ঘটনা ঘটিয়ে দিল, তার অন্তরের কী কী পরিবর্তন হয়ে গেল,
এই ঝড়টা, এই যে ঘটনাটা, এই যে এভিডেন্সটা, এটা একজন হোমিওপ্যাথি পুরোপুরি স্কেচ করে বের করতে পারেন, তার পক্ষেই সম্ভব। এই যে আর্কিটেকচার, কলাপস অফ দ্য আর্কিটেকচার অফ ইন্টারনাল হিউম্যান মাইন্ড, একটা হিউম্যান মাইন্ডের কি কলাপস হয়েছে, কতটা ভেঙে গেছে, কতটা কলাপস অফ ইন্টারনাল স্ট্রাকচারটা কতটা ভেঙে গেছে, এটা অনলি আইডেন্টিফাইড বাই দ্য হোমিওপ্যাথ। হোমিওপ্যাথি এটাকে আইডেন্টিফাই করতে পারে, কারো পক্ষে সম্ভব নয় করা। এরপর আমি কিউরিয়াসের কথা বলতে বলতে চলে এলাম এদিকে। কিউরিয়াস হলো প্রচণ্ড প্রশ্ন চিহ্ন তৈরিকারী, মানে বারবার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা। হি অর সি ওয়ান্টেড নো এনিথিং মোর। একজন বাচ্চা চেম্বারে এসেছে, বাবা এটা কি, ওই ওষুধটা কেন দিচ্ছে, এই ওষুধে কি হয়, ওই বোতলগুলোতে কি আছে, ডাক্তারবাবু কেন এখানে বসেছেন, এটাই কি ডাক্তারের ঘর? ইজ দেয়ার আর সো মেনি কোশ্চেন্স। একটা বাচ্চা জিজ্ঞাসা করছে, অন্য একজন বয়স্ক মানুষ জিজ্ঞাসা করছেন, বা একজন মধ্যবয়স্ক মানুষ বা মহিলা জিজ্ঞাসা করছেন। এই যে প্রশ্নসূচক বা কিউরিয়াসিটি, সি অর হি ওয়ান্টেড লার্ন সামথিং মোর, অনেক বেশি জানতে চাইছেন, প্রশ্ন করছেন। এই প্রশ্নকারী হলেন কিউরিয়াস মাইন্ডেড। তাহলে কিউরিয়াস মাইন্ডেড কিন্তু অ্যাগারিকাস। তাহলে অ্যাগারিকাসের মনের একটা বড় অঙ্গ হলো কিউরিয়াস। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে, এটা আমাদের অনুধাবন করতে হবে, এটা আমাদের ফিলিংসের মধ্যে আনতে হবে। এবারে একটা বড় জিনিস আলোচনা করি, যা হলো আপনারা বলতে পারেন দিস ইজ দ্য রেড লাইন, দিস ইজ দ্য কি, অর দিস ইজ দ্য কিংপিন অফ দ্য অ্যাগারিকাস মাস্কারিয়াস। আমাদের জীবনে মাইন্ড সিমটম বা মেন্টাল স্টেট অনুধাবন করতে গিয়ে আমরা এই এমন একটি রুব্রিক চিন্তা করেছি বা আলোচনা করেছি বা আমাদের সামনে এসেছে, যা আমাদের জন্য ঝড় বইয়ে দিয়েছে, একটা লাইক স্টর্ম। Delusion whole appears, frightful chasm a small. তাহলে delusion a small hole appears like a frightful chasm. একটা ছোট্ট ফুটো appears like a, দেখাচ্ছে like a মতো কি frightful chasm. chasm মানে কি? frightful মানে তো ভয় বা ভীতিময় বা একটা বড় ভয় সঞ্চার হয়েছে। তাহলে বড় ভয়ের সঞ্চার। চ্যাজম হলো কি? একটা সলিড রক সল্ট, মানে একটা সলিড রক সয়েলের উপরে একটা বড় ফুটো। ধরুন যে শিলাটা ফাটতেই পারে না, যে শিলাটা মধ্যে গর্ত হতেই পারে না, যে জিনিসটার মধ্যে আমি বিশ্বাস করি যে এটাতে কোনো কিছু হতেই পারে না, সেখানে একটা ছোট্ট জিনিস একটা বড় ক্র্যাক তৈরি করেছে, বড় ফুটো তৈরি করেছে। যাকে আমি ছোট্ট জিনিস, একটা স্মল হোল বলে ছেড়ে দিয়েছি, গুরুত্ব দিয়েছি, ছোট্ট ফুটো, ওটা কিছু এমন নয়, ওটা গুরুত্ব দেওয়ার মতো বিষয় নয়। আজকে সেটাই অ্যাপিয়ার হলো কিভাবে না, লাইকলি টু এ ফ্রাইটফুল চ্যাজম, একটা ভয়ানক বড় ক্র্যাক, ভয়ানক বড় ফুটো। এইখানে উদাহরণ দেওয়ার মতো হলো, যেমন ধরুন ডিফারেন্স বিটুইন দ্য টু ওপিনিয়ন, টু থটস, টু হিউম্যান মাইন্ড, টু রিলেশনশিপ। ছোট্ট একটা কথা যা দুজনের ক্লোজ রিলেশনশিপের মধ্যে একটা বিরাট বড় ফাটল তৈরি করলো। ছোট্ট একটা কথা দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিল, একটা ক্র্যাক তৈরি করে দিল, একটা ফুটো তৈরি করে দিল, ফাটল তৈরি করে দিল। ছোট্ট একটা ফোঁড়া যা বড় একটা মারণ রোগ তৈরি করে ফেললো। এই ভীতিটা যখন আমরা কোনো পেশেন্টের কাছ থেকে উদ্ধার করতে পারবো, সেটা হলো ডেলিউশন এ স্মল হোল অ্যাপিয়ার্স লাইক এ ফ্রাইটফুল চ্যাজম। অ্যাকচুয়ালি অ্যাগারিকাসের এই ধরনের প্রচুর সিমটম আছে, প্রচুর মেন্টাল স্টেট আছে, প্রচুর রুব্রিক্স আছে। আমি গুটি কয়েক আলোচনা করলাম। আজ অ্যাগারিকাস সম্পর্কে এইটুকু কথা বলে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি। পরে আবার দেখা হবে। নমস্কার।